এই বিদেশে আমি গেলাম। যাওয়ার পরে আমি আমার স্বামীকে ফোন দিলাম, কারণ সে যখন আমাকে সারাদিন বাসায় পাই নাই, অনেক খোঁজাখুঁজি করলো। যখন আমি তাকে ফোন দিই, বলে দিলাম যে আমি বিদেশে এসেছি, তুমি কোনো টেনশন করো না। সে খুব কান্নাকাটি করলো। করার পর তারপরে মন খারাপ করে সে তাকলো। যে আমি বললাম যে দেখো, এখন আর কি করার, এখন আর কিছু করার নেই। আমি বিদেশে চলে এসেছি, আমি আর কষ্টে থাকতে চাই না। সাহেব এসে আমার পাশে শুয়ে রইল। তখন আমার হঠাৎ করে দেখলাম যে আমার পাশে উনি শুয়ে আছে কেন, ব্যাপার কি? তখন আমি বললাম, সাহেব আপনি এখানে? তখন বলল, হ্যাঁ আমি এখানে, তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। তখন আমি বলি, সাহেব এটা ঠিক না, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। অভাবে পড়ে আমি বিদেশে এসেছি, কাজ করতে এসেছি, কিন্তু আমি এই কাজ করতে আসি নাই। আপনি আমাকে কাজ করিয়ে যা দিবেন তাতেই আমি খুশি, কিন্তু আমি এগুলো করতে চাই না। তখন সে আমাকে বলে, এত সতীগিরি দেখিয়ে কোনো লাভ নেই, কিন্তু যারা বাসা বাড়িতে কাজ করতে আসে তাদের এই কাজ করতেই হবে। আর যদি তুমি এটা আমার সাথে না করো, তাহলে কখনোই বাংলাদেশে ফিরে যেতে পারবা না। তোমাকে মেরে আমি ওখানেই পুঁতে রাখবো। আমি একজন গৃহিণী, আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছে, আমিও তাকে পছন্দ করে বিয়ে করেছি। কিন্তু একটা কথা আছে না, সংসারে যখন অভাব আসে তখন ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়। 6 মাস বা 1 বছর পর্যন্ত আমরা মোটামুটি ভালোই ছিলাম, মিল মহাব্বতও ছিল। আমরা দুজন দুজনকে বুঝতে পেরেছি, কারণ অভাবের সাথে যুদ্ধ করলেও দুজন দুজনকে বুঝতে দেয়নি। কিন্তু গ্রামে থাকি আমরা, তখন অভাব এমনভাবে ধরলো, তখন প্রতিনিয়ত আমার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া যখন লেগে থাকতো, তখন পাশের এক আদম আলী ভাই, সেই জানতো ব্যাপারটা, বুঝতো। তখন প্রায় সময় আমাকে বলতো, তুমি একজন এত সুন্দর একটা মেয়ে মানুষ, তোমার কি নেই বলো? তুমি ইচ্ছা করলে তো একটা বড়লোক ছেলেকে বিয়ে করতে পারতা, কিন্তু তুমি পছন্দ করে একটা গরিব ছেলেকে বিয়ে করেছো। এখন তোমার সংসারে অভাবে দিন যাচ্ছে। তো এভাবেই আমাকে প্রায় সময় বুদ্ধি দিত যে দেখো, আমি তোমাকে বিদেশ পাঠাই, তোমার আর কোনো কষ্ট হবে না। কারণ বিদেশে গিয়ে অনেক মেয়ে মানুষ তাদের নিজের পায়ে দাঁড়িয়েছে, স্বামী সন্তান নিয়ে সুখে আছে। যেহেতু তোমার সন্তান হয়নি, তুমি ইচ্ছা করলে বিদেশ গিয়ে 4টা বছর কেটে আসলে তখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবা, তখন তোমার সংসারে কোনো অভাব থাকবে না। তখন আমি চিন্তা করলাম, আমার স্বামীকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার স্বামীকে আমি ছাড়তে চাই না। যেহেতু আমার বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চা হওয়ার আগে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তখন আমি আমার স্বামীকে বোঝালাম যে দেখো, আমি বিদেশে যাই, বিদেশে কত মেয়েরাই তো গেছে, আর আমাকে যেখানে নিয়ে যাবে সেটা খুব ভালোবাসা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। তাকে অনেক বোঝালাম যে দেখো, বিদেশের লাখ টাকা খাওয়ার চেয়ে দেশে 1 টাকা খাওয়া অনেক ভালো। আর বিদেশে তুমি যাবা, ওখানে যদি কোনো আপদ বিপদ হয়, ইচ্ছা করলে কিন্তু তুমি আসতে পারবে না। আমি যেহেতু রোজগার কম করি, তা নিয়ে তুমি খুশি থাকো। তো আমার স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি বুঝলাম না। ওই পাশের আদম আলী ভাই আমাকে যা বোঝালো, আমি তার কথাই বুঝলাম। যেহেতু আমার স্বামী অমত ছিল, তখন থেকে আমার স্বামীর দিকে ঝগড়া বিবাদ আরো বেশি লেগে থাকতো। কেননা সংসারে অভাব লাগলে আমি বলতে থাকতাম যে বিদেশে যেতে চাইলাম, নিজের পায়ে দাঁড়াতে চাইলাম, অভাব যেন না থাকে সেজন্য, কিন্তু সেগুলো তুমি করতে দিলা না। তো এভাবে কতদিন চলবে? তো এভাবে তার সাথে আমার 1 কথা 2 কথা লেগে প্রতিনিয়তই ঝগড়া লেগেই থাকতো। আর ওদিকে আমাকে আদম আলী ভাই সবসময় আমাকে বোঝাতে থাকতো। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে বিদেশে যাওয়ার ব্যাপারে আমার স্বামীকে আমি কিছুই বলবো না। কেননা আমার স্বামীকে যদি আমি বলি, কখনোই রাজি হবে না। তাই আমি আদম আলী ভাইয়ের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে ওই বিদেশে আমি গেলাম। যাওয়ার পরে আমি আমার স্বামীকে ফোন দিলাম, কারণ সে যখন আমাকে সারাদিন বাসায় পাই নাই, অনেক খোঁজাখুঁজি করলো। যখন আমি তাকে ফোন দিই, বলে দিলাম যে আমি বিদেশে এসেছি, তুমি কোনো টেনশন করো না। সে খুব কান্নাকাটি করলো। করার পর তারপরে মন খারাপ করে সে তাকলো। যে আমি বললাম যে দেখো, এখন আর কি করার, এখন আর কিছু করার নেই। আমি বিদেশে চলে এসেছি, আমি আর কষ্টে থাকতে চাই না। পরে যাই হোক, যে সাহেবের বাসায় আমাকে কাজ দিয়েছে, ওই সাহেবটা ভালোই ছিল, কোনো সমস্যা নেই, মাসকানির মতো ভালোই ছিল, কোনো ডিস্টার্ব কোনো কিছু নেই। হঠাৎ করে আমার কাজের গতিটা একটু বাড়াই দিল। কাজ কাম করি, আমি সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতাম, সেই জায়গায় আমাকে রাত 12টা পর্যন্ত কাজ করাতো। তো কাজ করার পরে আমি যখন ঘুমাইছি, হঠাৎ করে তাকিয়ে দেখলাম সাহেব এসে আমার পাশে শুয়ে রইল। তখন আমার হঠাৎ করে দেখলাম যে আমার পাশে উনি শুয়ে আছে কেন, ব্যাপার কি? তখন আমি বললাম, সাহেব আপনি এখানে? তখন বলল, হ্যাঁ আমি এখানে, তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই।
তখন আমি বলি, সাহেব এটা ঠিক না, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। অভাবে পড়ে আমি বিদেশে এসেছি, কাজ করতে এসেছি, কিন্তু আমি এই কাজ করতে আসি নাই। আপনি আমাকে কাজ করিয়ে যা দিবেন তাতেই আমি খুশি, কিন্তু আমি এগুলো করতে চাই না। তখন সে আমাকে বলে, এত সতীগিরি দেখিয়ে কোনো লাভ নেই, কিন্তু যারা বাসা বাড়িতে কাজ করতে আসে তাদের এই কাজ করতেই হবে। আর যদি তুমি এটা আমার সাথে না করো তাহলে কখনোই বাংলাদেশে ফিরে যেতে পারবা না। তোমাকে মেরে আমি ওখানে পুঁতে রাখবো, দেখি তোমাকে কে বাঁচাতে আসে। তখন আমি ভয় পেলাম আর চিন্তা করলাম, বিপদে যখন পড়েই গেলাম তখন সাহেবে যা বলে তাই করব। কেননা আমি শুনেছি বিন দেশে যারা বিপদে পড়ে তাদের নাকি কিছুই করার থাকে না। তাই সাহেবের সাথে তাল মিলিয়ে আমার জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে। তারপর আমি সাহেবের কথা রাজি হলাম। ঠিক আছে সাহেব, আপনি যা বলবেন আমি তাই শুনব। তারপরে সে যখন তার শরীরের কাপড়টা পরল, আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হলো যে আমার সুন্দর দেহর ভিতর থেকে আমার দম বের হয়ে যাচ্ছে। তার বিনিময়ে টাকা পয়সা আমাকে ঠিকঠাক করেই দিত, কিন্তু টাকা দিলে কি হবে? আমার জীবনটা তো সারা জীবনের জন্য নষ্ট করে দিয়েছিল। আমার স্বামী যদি ফোন দিত তাকে, আমি লজ্জায় আমি তাকে কি বলবো, কথাই বলতে সাহস পেতাম না। কিন্তু আমার স্বামী ফোন দিয়ে অস্থির হয়ে যেত। এক পর্যায়ে নিজের প্রতি নিজে ঘৃণা করে স্বামীকে আমি ব্লক মেরে দিলাম। তারা যে টাকা দিত আমি আসার সময় অ্যাকাউন্ট করে খুলেছিলাম, আমি সেই অ্যাকাউন্টে ফেলে রাখতাম। 4 বছর পর আমি ওখান থেকে বাংলাদেশে ফেরত আসি। অনেক কষ্ট করে আসি, কিন্তু এখন আমি বুঝতে পারলাম সারাদিন যদি আমি 3 বেলা ভালো না খেয়ে 1 বেলা যদি খাই, খেয়ে স্বামী নিয়ে যদি ঘুমাতাম, সেটাই আমার জন্য বেটার ছিল। আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, অতিরিক্ত লোভে পড়ে বেশি টাকার জন্য আপনারা কোনোদিন বিদেশের বাড়ি যাবেন না। নিজের দেশে যদি আপনি না খেয়েও থাকেন, সেটা অনেক শান্তি। আপনাদের কষ্টটা মানুষে বুঝবে। আর বিদেশি মানুষ কখনো বাংলাদেশে মানুষের কষ্টটা বুঝে না। তারা যদি বুঝতো তাহলে আমাকে একটা রাতের জন্য শান্তিতে ঘুমাতে দিত। ওই সাহেবে যেভাবে ব্যবহার করছে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়েও এভাবেই ব্যবহার করছে। অনেক কষ্টে আমি আমার জানটা ফেরত নিয়ে এসেছি। আমি আমার বাংলাদেশি ভাই বোনদেরকে বলছি, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি একজন মুসলিম নারী হয়েও লোভ করে ফেলেছিলাম, স্বামীর কথা অমান্য করেছিলাম। আমাদের ইসলাম ধর্মে আছে মেয়েদের স্বামীর পায়ের নিচে বেহেস, কিন্তু আমি সেই বেহেসকে অবহেলা করে বিদেশে চলে গিয়েছিলাম। এবং আমি অবশেষে বুঝতে পেরেছি, কিন্তু বুঝেছি অনেক পরে, যখন আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমাদের নারীদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নারীদের ইজ্জত। এই ইজ্জত হারিয়ে আমি বুঝেছি। তো আমার মতো এরকম ভুল আর কেউ করবেন না। ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের অভাবের সংসার, গ্রামের খেতে কাজকাম করতে আমার স্বামীর আর ভালো লাগে না। কারণ যে টাকা বেতন পায় প্রতিদিন 500 টাকা, কিন্তু প্রতিদিন তো আর কাজ হয় না। মাঝে মধ্যে একটু একটু কাজ কাম হয়, তা দিয়ে সংসার ভালো মতো চলে না। তাই কিছু জায়গা জমি বিক্রি করে আর কিছু বন্ধক রেখে আর কিছু কিস্তির উপর টাকা নিয়ে আমি আমার স্বামীকে সৌদি আরবে পাঠাই। টাকা খরচ করে যখন বিদেশে পাঠালাম, তারপর আমার স্বামীর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আমাকে বলল ওখানে নাকি কি সমস্যা হয়ে গেছে, তাই সে এখানে পড়ে আছে, কাজকাম নাই। আমাকে বলল কোনো রকম সংসার চালাও, আমার আশা বাদ দাও। আমি যে বিপদের মধ্যে আছি, কাজকাম ঠিক না হইতে কোনো কিছুই বলতে পারবো না। আর আমিও এখানে কোনো বাউ বুঝতে পারতেছি না। এভাবে একদিন কথা বললো, তারপর থেকে আমার স্বামীর কোনো খোঁজ খবর নেই। কিন্তু দুঃখের বিষয় একটাই, কিস্তিওয়ালা যখন কিস্তি নিতে আসে, কিস্তিওয়ালাকে আমি কোনো কিস্তি দিতে পারি না। 8 মাস হয়ে গেল, আমি তাকে একটা কিস্তিও দিতে পারলাম না। তারপর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমি কি করব, কিভাবে সংসার চালাবো, আর কি গ্রামে কি বা কাজ আছে। পরে আশেপাশের বাসায় কিছু কাজ করে দিতাম, বিনিময়ে সে আমাদেরকে খাবার দিত। আমি 3 বেলা খাবার খেতাম, কিন্তু এতগুলো টাকা মানুষের কাছ থেকে নিয়েছি, কিস্তি এগুলা রেখে তো বিঘামাটি ছেড়ে কোনো জায়গায় যেতেও পারি না। চিন্তায় টেনশনে পড়ে গেলাম। তারপর থেকে ভাবলাম কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরে কিস্তিওয়ালা আসলো, কিস্তিওয়ালা এসে চিল্লাচিল্লি শুরু করে দিল, টাকার জন্য ব্যবহার খারাপ করতে লাগলো। অনেক চিল্লাচিল্লি, অনেক ব্যবহার খারাপ করলো, কিন্তু আমার অনেক কষ্টও লাগলো। তখন আমি চিন্তা করলাম যে না, একটা ব্যবস্থা করতেই হবে, না হয়তো পুলিশের কাছে আমাকে কিস্তিওয়ালা দিয়ে দিবে, পুলিশ আমাকে ধরে নেবে। পরে চিন্তা করলাম যে আমি তো দেখতে শুনতে অনেক সুন্দরী, আর কিস্তিওয়ালা অনেক স্মার্ট, আর তাছাড়া কিস্তিওয়ালা একটা পুরুষ মানুষ আর আমি একটা মেয়ে মানুষ। একটা মেয়ে হয়ে যদি ছেলে মানুষকে অফারটা দিই তাহলে কেমন হয়? অবশ্যই রাজি হবে, কারণ মেয়ে মানুষ কিছু বললে এটা ফেলতে পারে না। পরে সে রাজি হলো, আর কিস্তিওয়ালাও আমার বাসায় আসলো।
প্রতি সপ্তাহে একদিন করে আসে। আমি বললাম, আজকে কিস্তি না দিতে পারলে হয়তো আপনি পুলিশের কাছে ধরিয়ে দিবেন, না হয়তো বড় স্যারের কাছে দিয়ে বিচার দিবেন, না হয় সাথে করে আপনি অফিসে ধরে নিয়ে যাবেন। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমার একটা রিকোয়েস্ট স্যার, আমি খুবই বিপদে পড়েছি। না পারতেছি আপনি টাকাগুলো দিতে, আর না পারতেছি গ্রামের মেসের টাকাগুলো দিতে। এখন আমি মেয়ে মানুষ, বিশেষ করে আমার স্বামীকে আমি টাকাগুলো এনে দিয়েছি, কিন্তু আমার স্বামী তো তার সমস্যা, সে আমাকে জানিয়ে দিল যে ওখানে কোনো কাজকাম নেই, সে অনেক কষ্টে আছে। কবে কাজকাম হবে জানি না, আমার আশা বাদ দিয়ে দিও, তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করে চলো। এই কথা বলার পর আমার স্বামী এ পর্যন্ত আর যোগাযোগ করতে পারে নাই। 8 মাস হয়ে গেল স্যার, এখন আমি কি করবো? জমি জামা ভিটামাটি সবই তো বন্ধক দেওয়া আছে, না পারি এগুলা বিক্রি করে কাউকে দেবো। এখন আপনিই বলুন স্যার, আমি কি করব? আপনি আমাকে মারবেন, হাঁটবেন, পুলিশে দিবেন, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমার কাছে টাকা নাই, এগুলা করে তো আপনি আপনার টাকা পাইতেছেন না। স্যার, আমি একটা মেয়ে মানুষ, অসহায় মেয়ে মানুষ, আপনি একটা ব্যবস্থা করেন না স্যার। আপনি ছেলে মানুষ, আপনি পারেন না আমার কিস্তিগুলো দিয়ে দিতে? তখন কিস্তিওয়ালা তো রেগে পায়ে রয়ে গেল, বলে আপনি কি পাগল হয়েছেন? আপনার কিস্তি আমি দেবো, তাও 8 মাসের কিস্তি আমি দেবো? এটা কিছুতেই সম্ভব না। তখন আমি বললাম, স্যার কেন সম্ভব না, দেন না স্যার, চেষ্টা করি। তখন আমি তার পাশে গিয়ে একটু গেসা দিয়ে বসলাম। তখন সে আরে আরে আমার দিকে তাকালো, সে বুঝতে পারলো। তখন বলে, হ্যাঁ তুমি যেহেতু মেয়ে মানুষ, বিপদে যখন পড়েছো, তোমার কিস্তির টাকাটা তো আমি দিতেই পারি, তবে আমার লাভ কি বলো? কিছু তো একটা লাভ থাকতেই হবে, কিছু যদি লাভ না থাকে তাহলে আমি কিভাবে কি করব বলো? তারপর এভাবে 8 মাস পর্যন্ত দিয়ে দিয়ে আমার কিস্তির সব টাকা শোধ করলাম। এভাবে আমি কিস্তি থেকে মুক্তি হলাম। তো বন্ধুরা, যারা কিস্তি উঠাইছো, আমার মতো এই ভুলটাকে করো না। কিস্তি উঠিয়ে নিজের দেশে কিছু করার চেষ্টা করো। দেশে বিদেশে পাঠিয়ে কোনো লাভ নেই, কারণ কোনো রকম যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু কিস্তিওয়ালা তোমাকে ছাড়বে না। তাই আমি নিজেকে দিয়ে কিস্তিওয়ালার কাছে মুক্তি হলাম। তাই আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ, বাই বাই।